আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থী, অনলাইন ক্লাসে পদার্থবিজ্ঞানে তোমাদেরকে স্বাগতম। জীবন যখন যেখানে যেভাবে চালাইতে হয় ঠিক সেইভাবে চলতে শেখাই জীবনের এসেনশিয়াল প্রকৃত শিক্ষা। তোমাদের শিক্ষা আর আমাদের ছাত্র জীবনকালীন শিক্ষার মধ্যে ধীরে ধীরে পার্থক্যটা খুবই পরিলক্ষিত হচ্ছে। আমাদের কলেজ জীবনের প্রথম দিন যে রচনা আমরা লিখতাম আর তোমাদের কলেজের প্রথম দিন যে রচনা তোমরা লিখবে, কত পার্থক্য। চিন্তা চেতনা এভাবে এগিয়ে যাবে। বৈশ্বিক এক পরিস্থিতিতে আমরা অতিক্রম করছি আমাদের সময়গুলো, এতে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। আশা করি যুগের সময়ের পরিস্থিতির সাথে তাল মিলিয়ে আমরা যে শিক্ষাকে গ্রহণ করব আমাদের জীবনকে সাবলীল করার জন্য। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কলেজের এই ক্লাসগুলোর মধ্য দিয়ে আমার সাথে তোমাদের প্রথম ক্লাস। যে কয়েকটা কথা না বললেই নয়, মাছের পচন শুরু হয় মাথায়, মানুষের পচনও শুরু হয় মাথায়। মানুষ ভিতরে আর বাহিরে দুই রকমের। তো ভিতরের মানুষটার যখন মাথায় পচন শুরু হয়, অর্থাৎ পচা চিন্তা ভিতরের মানুষটার মাথার মধ্যে ঢুকে, তখন ধীরে ধীরে মানুষ ওই পচা কাজটা করার জন্য ফোন দিয়ে আঁটতে থাকে, পায়তারা করতে থাকে এবং এক সময় হয়তো সে সফলও হয়ে যায় এই পচা কাজটা করার জন্য। আমরা তখন দেখি, বলি লোকটা এত নষ্ট হলো। নষ্ট সে এখন হয় নাই, যেই দিন তার মাথার মধ্যে পচা চিন্তাটা ঢুকছিল ওই দিনই সে নষ্ট হওয়া শুরু হয়ে গেছে, ওই দিনই নষ্ট হয়ে গেছে। একটা মানুষের মাথা যখন নষ্ট হয়ে যায়, চিন্তা চেতনা যদি নষ্ট হয়ে যায়, তো সুন্দর জীবন আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আর কোনো মানুষের মাথায়ও যদি ভালো চিন্তা ঢুকে, তো ধীরে ধীরে নষ্ট জীবন পরিশোধিত হয়ে যায়। আর কোন মানুষের মাথায় যদি খারাপ চিন্তা ঢুকে, মাথায় পচন ধরে যায়, তো আস্তে আস্তে তার চোখে পর্দা পড়ে যায়। আর চোখের যদি পর্দা পড়ে যায়, তো একটা মানুষের পক্ষে হেন লজ্জাজনক কাজ নাই যেটা সে করতে পারে না। বর্তমান সমাজের অবক্ষয়ের মূল কারণ এটা। মূল কারণ আমাদের মাথা পচন ধরে গেছে, চোখে পর্দা পড়ে যাচ্ছে, নির্লজ্জ হয়ে যাচ্ছে, যার কারণে প্রত্যেকেই তার অবস্থান থেকে যা করা দরকার না করে উল্টাটা করছে। আর মাথা পচন হওয়ার অন্যতম একটা বিষয় মাদক। মানুষ যখন মাদক গ্রহণ করে, তার চিন্তা চেতনা নষ্ট হয়, তার শারীরিক সক্ষমতা নষ্ট হয়, তার চোখের লজ্জা পর্দা সরে যায়। তো বর্তমানের বার্নিং যে কুশন, নির্যাতন, অপহরণ কিংবা সামাজিক যত অবক্ষয়, সবগুলির মূলে আস্তে আস্তে শুরু হয়ে যায়, কারণ মাথা নষ্ট হয়ে গেছে। আর এর থেকে পরিত্রাণের উপায় কি শিক্ষার্থীবৃন্দ? আমরা যদি উদাহরণ দিয়ে বলি, আকাশে যে ঘুড়ি উড়ে, তো ঘুড়ি প্রতি মুহূর্তে মনে করে এই সুতা দিয়ে আমাকে নিয়ন্ত্রণ করছে। এই সুতার অনুশাসন, নিয়ন্ত্রণ যদি আমি ছিঁড়ে ফেলতে পারতাম, তাহলে আমি বোধহয় আরও অনেক উপরে উঠতে পারতাম। কিন্তু তোমরা চিন্তা করে দেখো, আকাশের এই ঘুড়ি সুতো যদি ছিঁড়ে মনে করে উড়ে আর উপরে চলে যাবে, আর সুতা যদি ছিঁড়েই ফেলে সে, আসলে কি ঘুড়িটা আর উপরে উঠতে পারবে? ক্ষণিকের তরে মনে হবে উপরে উঠতেছে, পরক্ষণেই তার পতন শুরু হবে এবং নিচে পড়তে পড়তে একসময় এই ঘুড়ি হয়তো কোনো নর্দমায় পড়বে, তার জীবন নর্দমাতেই শেষ, অথবা কোনো দুষ্ট বালকের হাতে পড়বে। তো ওখানে পড়ার কারণে তার জীবন ফানা হয়ে যাবে, অথবা কোনো একটা বড় খাম্বায় আটকে গিয়ে লটকে যাবে, ঝুলে যাবে, ওখান থেকে না সে আর নামতে পারবে, এই ঘুড়ি না হয় উপরে উঠতে পারবে, তার জীবন ওখানেই শেষ। তো ঠিক তদ্রূপ আমাদের পারিবারিক শাসন, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান, তোমাদের শিক্ষকদের শাসন, আমাদের ধর্মীয় অনুশাসন, এই শাসনগুলিকে আমরা যদি বাধা মনে করি, আমাদের মুক্ত চিন্তার জন্য অন্তরায় মনে করি, তাহলে ঘুড়ির দশা হতে পারে। জীবন যে কোথায় চলে যাবে, কার হাতে যেয়ে পড়বে, এটা তুমি আস্তে আস্তে টেরও পাবা না, আর শেষে তুমি ওখান থেকে বের হয়ে আসতে পারবে না। এই জন্য আমরা শপথ করি কলেজের দিনগুলোর প্রথম দিকেই যে আমরা খারাপ লোকের সাথে মিশবো না, খারাপ জায়গায় বসবো না। তুমি কোথায় বসো, কার সাথে মিশো, কি খাও, এটা দিয়ে তোমার রুচি
প্রকাশ পায়, তোমার অন্তরের চিন্তা প্রকাশ পায়, এখান থেকে তুমি শপথ করে নাও এখন থেকে তুমি ভালো বন্ধুর সাথে চলবে, ভালো মানুষের সাথে চলবে। আমরা আমাদের পড়াশোনার দিকে চলে আসি। আমাদের ধারাবাহিক ক্লাস ভেক্টর, এর আগে আমাদের একজন শ্রদ্ধেয় স্যার তোমাদের ক্লাস নিয়েছেন। তো কয়েকটা সংজ্ঞার মধ্যে বলা দরকার, যেমন সমরেখ ভেক্টর, সমমনা একই মন মানসিকতার অধিকারী, সমকালীন একই কালের জীবনকাল যাদের। তো সমরেখ একই রেখা, সমান রেখায় যে সকল ভেক্টর অবস্থিত, অর্থাৎ যে সকল ভেক্টর একই সরল রেখা বরাবর অথবা পরস্পরের সমান্তরালে ক্রিয়া করে তাদেরকে সমরেখ ভেক্টর বলে। যে সকল ভেক্টর একই সরল রেখা বরাবর অথবা পরস্পরের সমান্তরালে ক্রিয়া করে তাদেরকে সমরেখ ভেক্টর বলে। সমতলীয় ভেক্টর, অর্থাৎ এক্স ওয়াই যদি চিন্তা করি একটা তল, তো যে সকল ভেক্টর একই তল বরাবর ক্রিয়া করে তাদেরকে বলা হয় সমতলীয় ভেক্টর। যে সকল ভেক্টর একই তল বরাবর ক্রিয়া করে, একই তল বরাবর অবস্থিত। সমরেখ ভেক্টরে একটা বিষয় তোমাদের বোঝা দরকার, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। আমরা অনেকেই মনে করি 0 ডিগ্রি, অনেকেই মনে করি 180 ডিগ্রি। তো তুমি দেখো এটার সাথে এটার কোণ 90 ডিগ্রি, এই দিকের সাথে এ আনুমানিক 45 ডিগ্রি, এর সাথে এটা 45 ডিগ্রির চেয়ে আরও কম, এটা আরও কম। তো এর উপর দিয়েই যদি যায় তাহলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, অর্থাৎ এর সাথে এই রেখার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। যদি বিপরীত দিকে যেত তাহলে 180 ডিগ্রি হতো। এই বিষয়টা আমাদের পরবর্তীতে লাগবে। এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ সংজ্ঞায় যদি আসি, আয়ত একক ভেক্টর। তোমাদেরকে গত ক্লাসে স্যার বলেছিলেন অবস্থান ভেক্টর, এই ক্ষেত্রে বলেছিলেন যে এক্স অক্ষ ওয়াই অক্ষ আমরা যদি চিন্তা করি তো এটা জেড অক্ষ। তো এটাকে সবাই মিলে আমরা ধরে নিই যে এই দিকে, এবং এই মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই ও জেড অক্ষের ধনাত্মক দিক বরাবর যে একক ভেক্টর সমূহ ব্যবহৃত হয় তাদেরকে আয়ত একক ভেক্টর বলে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষের দিকের যে একক ভেক্টর তাকে আমরা বলি আয়ত একক ভেক্টর, ওয়াই অক্ষের দিকের জেড অক্ষের দিকের একক ভেক্টরকেও আমরা বলি আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর সমূহকে এক্স অক্ষের দিকের আয়ত একক ভেক্টরকে আই দ্বারা, ওয়াই অক্ষের দিকের একক ভেক্টরকে জে দ্বারা, জেড অক্ষের একক ভেক্টরকে কে দ্বারা সূচিত করা হয়। অর্থাৎ আই জে কে দ্বারা আমরা আয়ত একক ভেক্টর সমূহকে প্রকাশ করি। এই আয়ত একক ভেক্টর দিয়ে আমাদের ভেক্টর গুণন, স্কেলার গুণন বা এই সকল যা আছে সব করতে হবে। এখন আমরা যেটা বলতে চাচ্ছি, আমাদের আজকের মূল প্রতিপাদ্য বিষয় ভেক্টরের যোজন, যোগ করার নিয়ম। তো ভেক্টরকে যোগ করা আর সাধারণ স্কেলার কোয়ান্টিটিকে, স্কেলার রাশিকে যোগ করার পার্থক্য। স্কেলার রাশির ক্ষেত্রে কোনো দিক চিন্তা করতে হয় না বিদায় বীজগণিতের সাধারণ নিয়ম দিয়ে 5 যোগ 2 7, 10 যোগ 5 15, 10 মিটার পার সেকেন্ড, আর 10 মিটার পার সেকেন্ড সাউথ প্লাস 5 মিটার পার সেকেন্ড নর্থ, এটা কিন্তু 15 মিটার পার সেকেন্ড হবে না। আমরা যদি উদাহরণ দিয়ে বুঝাই, একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে যাচ্ছে, একটা গাড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে যাচ্ছে, দুইটা গাড়িকে যদি পিছনে বাম্পারে বেঁধে দেই তাহলে কিন্তু 15 মিটার পার সেকেন্ড বেগে সে সাউথেও যাবে না, নর্থেও যাবে না। বরং আমরা যদি আমাদের প্রাত্যহিক ভাষায় বলি তাহলে গাড়িটা 5 মিটার পার সেকেন্ড বেগে তাকে শেষরাইয়া দক্ষিণ দিকে যেতে পারে। অর্থাৎ স্কেলার রাশিকে বীজগণিতের নিয়মে যোগ করা গেলেও ভেক্টর রাশিকে বীজগণিতের নিয়মে যোগ করা যায় না, দিক বিবেচনা করতে হয় বিধায় জ্যামিতিক নিয়মে করতে হয়। তো জ্যামিতিক নিয়মে ভেক্টর রাশিকে যোগ করার ক্ষেত্রে প্রথম দুইটা শর্ত, এর একটা শর্ত এক জাতের ভেক্টর হওয়া লাগবে। একটা গাড়ির বেগ আর একটা গাড়ির ত্বরণ যোগ হবে না, যেমন পকেটের টাকা বয়স যোগ হয় না। তো সমজাতীয় ভেক্টর হওয়া লাগবে, আর একসাথে ক্রিয়া করে, এককালীন ক্রিয়া করে, একসাথে
এক জাতের ভেক্টর যদি হয় তবেই যোগের প্রশ্ন, যোগ করা যাবে কিংবা বিয়োগ করা যাবে। যদি ভিন্ন দিকে হয় বিয়োগ হবে। আর যদি ভিন্ন জাতের ভেক্টর হয় অথবা দুই ভেক্টর দুই সময়ে কার্যকর করে, তো সেই ক্ষেত্রে এদের যোগ হবে না। তাহলে যোগের একটা সাধারণ নিয়ম, জ্যামিতিক পদ্ধতির মধ্যে কয়েকটা নিয়ম আছে। একটা সাধারণ নিয়ম, ত্রিভুজ বিধি, বহুভুজ বিধি, সামান্তরিকের সূত্র। তো আমরা যদি বলি ভেক্টর যোগের সাধারণ নিয়ম, সাধারণ সূত্র, ধরি আমরা দুটো ভেক্টর, একটা ভেক্টর নাম রাখলাম আমরা পি, আরেকটা ভেক্টর আমরা নাম রাখলাম কিউ। এই দুইটা ভেক্টরের আমরা যোগ করতে চাই। তাহলে সমজাতীয় এককালীন ক্রিয়াশীল দুটি ভেক্টরকে যোগ করার ক্ষেত্রে, এককালীন ক্রিয়াশীল এক জাতের দুটি ভেক্টরকে, এককালীন ক্রিয়াশীল সমজাতীয় দুটি ভেক্টরকে যোগ করার ক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে, ধরলাম যে ওইটাই আমরা আবার এখানে আঁকলাম। তাহলে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর মধ্যকার সংযোজক সরল রেখা ভেক্টর দুটির লব্ধির মান নির্দেশ করে এবং লব্ধির দিক প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর অভিমুখে হবে। অর্থাৎ প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর মধ্যকার সংযোজক সরলরেখা ভেক্টর দুটির লব্ধির মান নির্দেশ করে এবং দিক প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর অভিমুখে হয়। এই ক্ষেত্রে একটা কথা তোমাদের খেয়াল রাখতে হবে, এই ভেক্টরের যে দিক অর্থাৎ অনুভূমিকের সাথে যে কোণ, এখানেও ঠিক সেই কোণ হওয়া চাই, দিকের পরিবর্তন না করতে। কথাটা এইভাবে বলা যায়, সমজাতীয় এককালীন ক্রিয়াশীল দুটি ভেক্টরকে যোগ করার ক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দিক অপরিবর্তিত রেখে, কোনো রাইটার এই কথা লিখছেন, দিক অপরিবর্তিত রেখে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর মধ্যকার সংযোজক সরল রেখা ভেক্টর দুটির লব্ধির মান নির্দেশ করে এবং দিক প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর অভিমুখে হয়। যদি এমন হয় প্রথম ভেক্টর এটা, দ্বিতীয় ভেক্টর ওইটা, কোনো অসুবিধা নাই। তাহলে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে তার দিক অপরিবর্তিত রেখে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর অভিমুখ, এই হবে লব্ধি। এই হবে লব্ধি। লব্ধিকে আর দ্বারা প্রকাশ করা হয়, সমান হবে, এটা যদি হয় পি, এটা যদি হয় কিউ, পি প্লাস কিউ। এটা যদি হয় আর, আর সমান হবে তাহলে পি প্লাস কিউ। এই হবে ভেক্টর যোগের সাধারণ নিয়ম। আমরা যদি বলি ভেক্টর যোগের পরবর্তীতে ত্রিভুজ সূত্র, এটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসিক সূত্র ভেক্টর যোগের, ত্রিভুজ বিধি। তাহলে দেখো, আমরা যদি প্রথমে চিন্তা করি একটা ত্রিভুজ, যে কোনো রকমের ত্রিভুজ হতে পারে, এ বি সি একটা ত্রিভুজ। তো ত্রিভুজ সূত্র দিয়ে কয়টা ভেক্টরকে যোগ করা যায়? দুটি ভেক্টর। ত্রিভুজ সূত্র দ্বারা কয়টা ভেক্টর যোগ করে? দুইটা। কেমন দুইটা ভেক্টর? যে দুইটা ভেক্টর একসাথে ক্রিয়া করে এবং এক জাতের দিক একই ক্রমের, এককালীন ক্রিয়াশীল সমজাতীয় দুটি ভেক্টরকে কোনো ত্রিভুজের যে কোনো দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে সূচিত করা হলে উক্ত ত্রিভুজের তৃতীয় বাহু বিপরীত ক্রমে ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করে। দেখো, এ বি দ্বারা যদি একটা ভেক্টর নির্দেশ করি আমরা, এইদিকে তার দিক, বিসি বাহু দ্বারা একটা ভেক্টর নির্দেশ করি, এদিকে তার দিক,
তাহলে দুইটা ভেক্টর একই ক্রম। একই ক্রম বলতে যা বোঝায়, তুমি তাকাও, এটা এটা এরা সবাই একই ক্রম, এই ভেক্টরগুলি সব একই ক্রম বোঝায়। এটা হয় তো এটা হবে বিপরীত ক্রম। তো একই ক্রমে আমরা ভাষাটাতে আসি। শিক্ষার্থীবৃন্দ আরেকটা কথা বোঝা দরকার, আমরা ছোট সময় থেকে একটা ভুল ধারণার মধ্যে ছিলাম, সূত্র মানে পুস্তকে যেটা লেখা আছে হুবহু এটা লিখতে হবে, এটাকে বলি আমরা সূত্র। না, এটা হতে পারে কবির কবিতা, উনি যা লিখেছেন ঠিক হুবহু ওটাকেই লিখতে হবে, কোনো শব্দ এসছে ভালো হলেও লেখা যাবে না, সেটা কবির কবিতা। কিন্তু সূত্র বলতে আমরা যা বুঝি, একদম পুস্তকে যা লিখছে এটাকেই গড় করে মুখস্থ করতে হবে, আবার এটাকেই পরীক্ষার হলে ঠিকভাবে লিখে দিতে হবে না। সূত্রের ভাষা পরিবর্তন হতে পারে, সূত্র তুমি তোমার ভাষায় লিখো, কিন্তু বক্তব্য তার পরিমাণগত বক্তব্য যেন পরিবর্তন না হয়। এইভাবে ভাবলে আর পরীক্ষার সময়ে পড়া নিয়ে আর টেনশনও করা লাগবে না, আর পুস্তকের ভাষা মুখস্থ করার জন্য অতিরিক্ত শ্রম দিতে হবে না। তো আমরা ভিন্নভাবে বলতে পারি, কোনো ত্রিভুজের যে কোনো দুটি সন্নিহিত বাহু একই ক্রমে এককালীন ক্রিয়াশীল সমজাতীয় দুটি ভেক্টরকে প্রকাশ করলে, সূচিত করলে, উক্ত ত্রিভুজের তৃতীয় বাহু বিপরীত ক্রমে, তাহলে এই দুইটা ভেক্টর একই ক্রমে বিপরীত ক্রমে ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করে। একসাথে এক জাতের দুটি ভেক্টর একই ক্রমে যদি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা সূচিত হয়, তবে উক্ত ত্রিভুজের তৃতীয় বাহু বিপরীত ক্রমে ভেক্টর দুটি লব্ধি নির্দেশ করে। পরিমাণ ঠিক থাকুক, বক্তব্য ঠিক থাকুক, ভাষা বদলাক, কোনো অসুবিধা নেই। মূল কথা, এক জাতের একসাথে একই ক্রমের দুইটা ভেক্টরকে ত্রিভুজের যে কোনো দুইটা সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু কাকে বলে? সমানভাবে নিহিত একটা কোণ উৎপাদনে কোণ সৃষ্টিকারী দুই বাহুকে বলা হয় সন্নিহিত বাহু। ত্রিভুজের আসলে সবাই সবার সন্নিহিত বাহু। তো দেখো, আমরা যদি গাণিতিকভাবে এভাবে প্রকাশ করি, এ বি প্লাস বিসি সমান হবে তাহলে বিপরীত ক্রমে তো এ সি, একই ক্রমে হলে সি এ হইতো, এ বি প্লাস বিসি সমান এসি। পি প্লাস কিউ সমান হবে আর। এখান থেকে আমাদের একটা কথা, পি প্লাস কিউ সমান আর থেকে আমরা আসি, এই চিত্রটাকে যদি আমরা এইভাবে বানাই, একটা ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা না, তিনটা বাহু দ্বারা একই ক্রমে যদি তিনটা ভেক্টরকে সূচিত করে, এককালীন ক্রিয়াশীল সমজাতীয় তিনটি ভেক্টরকে একই ক্রমে তিনটি বাহু দ্বারা যদি সূচিত হয়, তবে এই তিন বাহুর অর্থাৎ তিন ভেক্টরের লব্ধি শূন্য হবে। এমসিকিউতে হইতে পারে, 2 নম্বর প্রশ্নে এইভাবে আসতে পারে, তোমরা একটু লিখে নাও। কোনো ত্রিভুজের তিনটি বাহু দ্বারা এককালীন ক্রিয়াশীল সমজাতীয় তিনটি ভেক্টরকে একই ক্রমে সূচিত করা হলে এদের লব্ধি শূন্য হয় কেন? তো বাড়িতে এটা একটু চেষ্টা করো। এই কথার পর আমরা চলে যাচ্ছি, ত্রিভুজ সূত্র দ্বারা তো একই ক্রমের একই জাতের একই সাথের দুইটা ভেক্টরকে যোগ করা যায়, কিন্তু দুইয়ের অধিক ভেক্টর যদি হয়, তিনটা ভেক্টর বা তার বেশি ভেক্টর যদি যোগ করতে হয়, তাহলে ত্রিভুজ সূত্র দিয়ে সেটা হয় না। ওই ক্ষেত্রে আমাদের বহুভুজ সূত্রের শরণাপন্ন হতে হয়। তো সেই ক্ষেত্রে বহুভুজ সূত্র হবে কি? এককালীন ক্রিয়াশীল সমজাতীয় তিন বা তার অধিক ভেক্টরকে যোগ করার ক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু অনুরূপে সাজিয়ে যদি একটা বহুভুজ কল্পনা করা হয়, তবে উক্ত বহুভুজের সর্বশেষ বাহুটি বিপরীত ক্রমে, শেষ বাহু মানে এটা, শেষ বাহু মানে প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে সর্বশেষ ভেক্টরের শীর্ষবিন্দুর মধ্যকার সংযোজক সরল রেখাটি বিপরীত ক্রমে এই ভেক্টর সমূহের লব্ধি নির্দেশ করে। আমরা যদি বলি এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি, এটা ডি, এটা ই, তাহলে এটা আর সমান হবে এদের সবার সমষ্টি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। অর্থাৎ
বিপরীত ক্রমে। এখন একটা প্রশ্ন থাকে, অনুরূপে সাজিয়ে বহুভুজ কল্পনা করব, কত বাহু বিশিষ্ট বহুভুজ হবে? হ্যাঁ, আমি যদি 3টা ভেক্টরকে যোগ করতে চাই তাহলে আমার বহুভুজ হতে হবে 4 বাহু বিশিষ্ট, কারণ 3টা বাহু দ্বারা 3টা ভেক্টরকে চিহ্নিত করলে ওই চতুর্থ বাহু দ্বারা তার লব্ধি প্রকাশ করবে। আমি যদি 5টা ভেক্টরকে যোগ করতে চাই তাহলে 6ষ্ঠ বাহু বিশিষ্ট 6 বাহু বিশিষ্ট বহুভুজ। আমি যদি n সংখ্যক ভেক্টরকে যোগ করতে চাই তাহলে আমার বহুভুজ হবে n+1 সংখ্যক বাহু বিশিষ্ট। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি, n সংখ্যক সমজাতীয় এককালীন ক্রিয়াশীল ভেক্টরসমূহকে যোগ করার ক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু অনুরূপে সাজিয়ে n+1 সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ কল্পনা করা হলে উক্ত বহুভুজের সর্বশেষ বাহুটি অর্থাৎ n+1তম বাহুটি অর্থাৎ প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর মধ্যকার সংযোজক সরল রেখাটি বিপরীত ক্রমে, ভেক্টরসমূহের বিপরীত ক্রমে এদের লব্ধি নির্দেশ করে। এই বহুভুজ সূত্রের ভিতরেই ত্রিভুজ সূত্র নিহিত। তুমি দেখো, এ ভেক্টর আর বি ভেক্টর যদি একই ক্রমে হয় তাহলে এদের লব্ধি হবে ত্রিভুজ সূত্র অনুসারে, এটা হবে তার লব্ধি। যদি আমরা নাম রাখি পি, পি সমান হবে a+b। পি এবং সি যদি একই ক্রমের হয় তাহলে এদের লব্ধি হবে ত্রিভুজ সূত্র অনুসারে তৃতীয় বাহু, এটাকে আমরা নাম যদি রাখি কিউ, কিউ সমান হবে তাহলে p+c। দেখো, কিউ এবং ডি একই ক্রমের দুটি ভেক্টর চিহ্নিত হয় তাহলে ত্রিভুজ সূত্র অনুসারে এটা হবে তাদের লব্ধি। আমরা যদি নাম রাখি এস, এস সমান হবে q+d। অনুরূপভাবে s+e সমান হবে r। অর্থাৎ বহুভুজ সূত্রের ভিতর ত্রিভুজ সূত্রই লুকায়িত আছে। শিক্ষার্থীবৃন্দ, যদি এমন হয় যে দুটি ভেক্টর কিন্তু একই ক্রমে না, তো এই ক্ষেত্রে যে সমীকরণ দ্বারা আমরা এদের যোগফল বের করব, তো সেই ক্ষেত্রে হবে সামান্তরিকের সূত্র। কখন সামান্তরিকের সূত্র খাটবে? যদি সামান্তরিকের কোনো কৌণিক বিন্দুতে, এই কৌণিক বিন্দুতে দুটি সন্নিহিত বাহু দ্বারা এককালীন ক্রিয়াশীল সমজাতীয় দুটি ভেক্টরকে সূচিত করা হয়, তাহলে নিশ্চয়ই তারা দুই বাহু বরাবর হবে, এককালীন হলেও একই ক্রমের হবে না। এমন অবস্থায় তাদের লব্ধি বের করার জন্য সামান্তরিকের সূত্র। সামান্তরিকের সূত্রের বিবৃতি কী হবে? কোনো সামান্তরিকের যে কোনো কৌণিক বিন্দুতে কোণায়, কোনো কোণার উপরে এককালীন ক্রিয়াশীল দুটি সমজাতীয় ভেক্টরকে দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি সূচিত করা হয়, দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি প্রকাশ করা হয়, তাহলে উক্ত সামান্তরিকের ওই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত কর্ণ, তাহলে কর্ণ আঁকতে গেলে সামান্তরিকটা এঁকে নিতে হবে। তাহলে অঙ্কিত কর্ণ, এখান থেকে যে কর্ণ পাওয়া যাবে এই কর্ণ হবে দুই ভেক্টরের লব্ধি অর্থাৎ p+q। আমরা যে আবার বলি, কোনো সামান্তরিকের যে কোনো কৌণিক বিন্দুতে, ও বিন্দুতে কোনো কোণার উপর এককালীন ক্রিয়াশীল দুটি সমজাতীয় ভেক্টর pq যদি ক্রিয়া করে তাহলে এদের লব্ধি হবে উক্ত সামান্তরিকের ওই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত কর্ণ লব্ধিকে চিহ্নিত করে। তো এখন মধ্যবর্তী কোণ কম বেশি হয় তো লব্ধির মান কম বেশি হবে। তো আমরা যদি চিন্তা করি কোণটা যদি এরকম না হইয়া দুইটা ভেক্টরের কোণ যদি এরকম হয়, pq এক সমান হয়, তারপরও তুমি তাকাও যে এদের লব্ধির মান পরিবর্তিত হয়ে যাচ্ছে, লব্ধি তাহলে চেঞ্জ হয়ে এই হয়ে যায়। যদি দুটা কোণ আরো বড় হয়, দুই ভেক্টরের কোণ যদি এমন হয় তাহলে লব্ধি ছোট হয়ে যাচ্ছে। অর্থাৎ দুটি ভেক্টর রাশির মান নয়, শুধু তাদের মধ্যবর্তী কোণের উপরও লব্ধির মান নির্দেশ করে। তো এটা কীভাবে কোণ দ্বারা চিহ্নিত হয়, কোণের উপরে ভিত্তি করে লব্ধির মান কীভাবে নির্ধারিত হয়, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। আমরা আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনাগুলি একটু চালিয়ে যাও, আমাদের ক্লাসগুলি এনজয় করো এবং ক্লাসগুলি দ্বারা উপকৃত হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করো। ভালো থাকো, আল্লাহ হাফেজ।